স্পিক আপ, ননসেন্স, অ্যান্সার মাই কোশ্চেন। আবরার ধমকে বলে ওঠে। আদ্রিতা চমকায়, বুকের ভিতরটা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। ইচ্ছে করে সব অভিমান ভুলে চিৎকার করে কেঁদে উঠতে, ইচ্ছে করে বলতে আবরার কেন চলে গেলেন, কেন আমায় ছেড়ে গেলেন। আমি ভালো নেই, আপনাকে ছাড়া বাঁচতে পারছি না। আমি প্রয়োজনে সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকব, তবু আপনি আসুন, আমায় নিয়ে যান। হোয়াটস রং উইথ ইউ পাখি, কথা বলছো না কেন? স্পিক আপ যান। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা লাল রঙের বাটনে প্রেস করে বিচ্ছিন্ন করে দেয় কলখানা এবং সঙ্গে সঙ্গে অ্যারোপ্লেন মোড দিয়ে রাখে যাতে পুনরায় কল বেজে না ওঠে। তারপর দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে চায় না সে, নিজেকে ভীষণ স্ট্রং এবং কঠোর দেখানোর চেষ্টা চালায়। কিন্তু দিন শেষে রাতের আধারে একাকিত্ব জেগে ধরে, কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে। অনেক অভিমান, অভিযোগ, আক্ষেপ, না পাওয়ার যন্ত্রণা সবই একসাথে জড়ো হয়। শেষ কবে শান্তিতে ঘুমিয়েছিল আদ্রিতার মনে পড়ে না। ঘুম যেন তাকে ছেড়ে পালিয়েছে। হাসপাস করতে করতেই রাতখানা কেটে যায়। তার জীবনটা এমন কেন হলো? কেন সুখ ধরা দিয়েও দিচ্ছে না? যখনই ভাবে এই বুঝি সব দুঃখের অবসান ঘটল, তখনই দ্বিগুণ অসহ্যনীয় দুঃখের হাতছানি দেখা যায়। যখন ভাবে সব ভালো হবে, তখনই সব খারাপ হয়ে যায়। এ কেমন জীবন? ইদানিং একটা গান বড্ড ভালো লাগে আদ্রিতার। খুব বেশি মন খারাপের কানে হেডফোন গুঁজে গানখানা শুনতে থাকে। এ কেমন জীবন আমার। আবরার নিচের হাতে থাকা ফোনখানা শূন্যে ছুঁড়ে ফেলে। মুহূর্তে দেয়ালে লেগে ভেঙে ৩-৪ খণ্ড হয়ে যায়। তাতেও যেন তার রাগ কমল না, বরং বেড়ে গেল। ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে। একটু আগে বাইক রেসে জিতে এসেছে, আহত হয়েছে কিছুটা, হাত এবং কপালে ক্ষতর চিহ্ন, রক্ত ঝরছে এখনও, চিনচিনে ব্যথা ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এই মুহূর্তে হাতে প্রেশার পড়ছে, পুনরায় ব্লিডিং হওয়া শুরু করে। চোয়াল শক্ত করে ফেলে আব্বার, ব্যথাকে কঠিন স্বরে গালি দেয় যেন বিশাল বড় শত্রু। তারপর বিছানা থেকে নেমে 2 পা এগিয়ে আসে, টেবিল ল্যাম্পখানা ছুঁড়ে ফেলে। সাদা রঙের আলো বড্ড জ্বালাচ্ছিল চোখ লেগে। এবার নজর পড়ে ড্রেসিং টেবিলের ওপর সাজানো পারফিউম, হেয়ার প্রোডাক্টস, মেল ফেস ওয়াশ, সব যাবতীয় প্রয়োজনীয় জিনিসের পানে। মুহূর্তেই সে সবও ফেলে দেয়। শেষ মুহূর্তে ড্রেসিং টেবিলের আয়নায় আঘাত হানে শক্ত, ঘুষিলত মুহূর্তেই ভেঙে গুড়িয়ে যায় আয়নাখানা। কিছু সংখ্যক কাজ আব্বারের হাতে উল্টো পিঠে বিঁধে পড়ে, গল গল করে রক্ত ঝরতে শুরু করে। কিন্তু সেই দিকে মনোযোগ নেই আব্বারের। ফ্লোরে পড়ে যায় ভাঙা আয়নার টুকরো। পানে তাকে বিড়বিড় করে বলে, অ্যাটিটিউড যখন দেখাবি তখন 2টো কবর খুঁড়ে রাখিস। হাসপাতালে বেডে পড়ে আছে টনি। পুরোপুরি সুস্থ নয়, তবে এখন একটু হাঁটাচলা করতে পারে। টনির পাশে বসে আছে তার ছেলে টিশান এবং 2 স্ত্রী, ইমা এবং শৈলী। ইমাকে শৈলী মেনে নিতে পারেনি, তবে স্বামী অসুস্থতার জন্য জোর গলা বেরিয়ে যেতে বলতেও পারেনি। তিনি অপেক্ষায় আছে টনি সুস্থ হয়ে ওঠার। টিশান বাবার হাত ধরে বলে, পাপা তুমি বলবে আব্বার। বাকিটা শেষ করার আগেই টনি বলে, ধ্বংস করে দে আব্বারকে, জানে মারবি না, ওর দুর্বল পয়েন্টগুলোতে অ্যাটাক কর। টিশান মাথা নাড়িয়ে সায় জানায়। আব্বারের ধ্বংস সেও দেখতে চায়। আব্বার তাসনিন নামটাতে সুইজারল্যান্ড শহর থেকে চিরতরে মুছে ফেলতে চায় টিশান। আতিয়া বেগমের শরীর মোটামুটি ভালো, একা বাসায় থাকতে ভালো লাগে না তার। সে যেন চৌধুরী হাউজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে পরিবারের সকলের সাথে থাকলে মন ও শরীর দুটোই ভালো থাকবে। আদ্রিতাকে নিজের সিদ্ধান্ত জানানোর পর আদ্রিতাও রাজি হয় এবং বলে ভার্সিটি থেকে ফিরেও বাড়ির উদ্দেশ্যে বেরোবে। ভার্সিটিতে যাওয়ার সময় রাস্তা আসিফের সঙ্গে দেখা হয়েছে আদ্রিতার। বড্ড তাড়াহুড়ো রাস্তা পার হচ্ছিল, তখনই একটা দ্রুতগতি গাড়ি চলে আসে তার সামনে।
ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায় সে। একা একা বাঁচে না, বরং আসিফের হাত ধরে টেনে রাস্তার সাইডে নিয়ে যায়। বড্ড ভয়াত্মক ছিল আসিফের মুখশ্রী। অদ্রিতা ভয় পেয়েছিল, কিন্তু আসিফকে দেখে ভয় কেটে যায় বলে, আপনি এখানে? আসিফ একটু হাসার চেষ্টা করে জবাব দেয়, ভার্সিটি যাচ্ছি, আমার সঙ্গে চলো। না না, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, তুমি একাই যেতে পারবে? তবু আমার সঙ্গে চলো, গাড়ি নিয়ে আসিনি, হেঁটে চলে যাব। আদ্রিতা মাথা নাড়িয়ে সায় জানায় এবং দুজন পাশাপাশি হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আসিফ জিজ্ঞেস করে, তারপর তোমার আব্বারের কী খবর? আলহামদুলিল্লাহ, ভালোই। কথা হয় তোমার সাথে? এ বাবা, কেন হবে না, প্রতিদিনই হয়। তোমায় রেখে গেল কেন? আমি তো আর সারা জীবন সুইজারল্যান্ড থাকবো না, এখানেই থাকবো। উনি আসবে মাঝে মাঝে, এমনটাই তো কথা হয়েছে আগে থেকেই। আর উনি আমায় রেখে যায়নি, বরং আমার এখানে থাকারই কথা ছিল। আসিফ আর কিছু বলে না। মূলত আব্বার এবং আদ্রিতার সম্পর্কে সবটা জানে সে। আব্বারের চলে যাওয়া, আদ্রিতার সঙ্গে কথা না হওয়া, সব ব্যাপারে অবগত। তবু আদ্রিতার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিল। ও একবারও বলতে পারত, হ্যাঁ, আব্বারের সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই, আমাদের কথা হয় না অনেক দিন, আমি ভালো নেই। আসিফ খুশি হয়ে স্বপ্ন দেখত আবারও আদ্রিতাকে পাওয়ার পায়ে তারা আটত। সেই সুযোগটাই আদ্রিতা দিচ্ছে না। ভার্সিটির মাঠে পৌঁছে যায় ওরা। আসিফের ডিপার্টমেন্ট পশ্চিম পাশে আর আদ্রিতার পূর্ব পাশে। এখানে দুজনে পথ চলা শেষ, এবার দুজনকে দুদিকে যেতে হবে। মাঠের ওই প্রান্তে আদ্রিতার বন্ধুদের দেখা যাচ্ছে। আসিফের থেকে বিদায় নিয়ে তাদের দিকে পা বাড়াতেই তখনই একটা লোক এসে দাঁড়ায় আদ্রিতার সামনে, হেসে বলে, আব্বার চৌধুরী পাখি আপনি? আসিফ ও দাঁড়িয়ে পড়ে, পেছনে ফিরে তাকায়। লোকটার মুখ বানে, আদ্রিতার ভুরু কুচকায়, কঠোর স্বরে জবাব দেয়, আমার নাম আদ্রিতা, পাখি নয়। ম্যাম, আমি বলেছি। লোকটাকে থামিয়ে আদ্রিতা বলে, জাস্ট শ্যাট আপ। আমার রাস্তা আটকানোর সাহস হলো কিভাবে? নেক্সট টাইম যেন এমনটা না দেখি। বড় বড় পা ফেলে চলে যায় আদ্রিতা। লোকটা শুকনো ঢোক গেলে কলে থাকা আব্বার তাসকিনকে বলে, স্যার, আপনার পাখি ডেঞ্জারাস। অফিসে এসেছে আব্বার, সামনে 25 জন ক্লায়েন্ট। বিশাল মনিটরে স্ক্রিনে লাল রঙের একখানা গাউন দেখানো হচ্ছে। সেই গাউন তৈরির ব্যাপারে ক্লায়েন্টরা জানতে চাচ্ছে, কিন্তু একবার কলে ব্যস্ত। ইশতিয়াক নামক একজন ক্লায়েন্ট বলে ওঠে, হোয়াট রং উইথ ইউ আব্বার তাসনিন? আবার তাকে থামিয়ে জবাব দেন, সব কিছুর আগে আমার পাখির সেফটির প্রয়োজন। সে নিরাপদে ক্লাসরুমে পা না রাখা অবধি মিটিং ওয়েটিংয়ে থাকবে। যাদের ডিলটা চাই তারা থাকুক, যাদের চাই না তারা চলে যেতে পারে। পুনরায় আর কেউ কিছু বলার সাহস করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা ক্লাসরুমে পা রাখতেই আবার কথা বলা শুরু করে। ড্রেসের বিবরণ, কয়দিন লেগেছে তৈরি করতে এবং কতজন শ্রমিক তৈরি করেছেন, সব কিছু ডিটেলস বলতে থাকে। সিয়াম, আমান, আহাদ এবং ইভান একটা প্ল্যানিং করেছে। আকবর আদ্রিতাকে পুনরায় এক করার পরিকল্পনা। জীবনে খারাপ সময় আসবে যাবে, কিন্তু খারাপ সময় প্রিয় মানুষগুলোকে দূরে রাখা যাবে না, বরং তাদের পাশে রেখে খারাপ সময় মোকাবেলা করা উচিত। কথা কয় না আবার বোঝে না। তার মতে প্রিয় মানুষগুলো শুধু ভালো সময়ের পাশে থাকবে, সাথে থাকবে খারাপ সময় তাদের দূরে থাকাই শ্রেয়। সময়টা খারাপ হচ্ছে আব্বারের। দুটো শোরুম পুড়ে ছাই হয়ে গিয়েছে। থাইল্যান্ডের একটা শোরুম উদ্বোধন করার কথা ছিল, সেটাও আটকে গিয়েছে। অন্য কোম্পানিগুলো আব্বার তাজকিনকে বাঁকা নজর দেখছে, হেনস্থা করার চেষ্টা আছে। এভাবে চলতে থাকে আব্বারের হার নিশ্চিত। কিন্তু আব্বার তাসদিন হাঁটতে শিখেনি, সে জিতবে। জেতার লড়াই এ অনবরত ফাইট করেই যাচ্ছে। সিয়াম, আমান, আহাত এবং ইভানকে সাথে রাখছে না। লড়াইটা আব্বারের একার, তাই সে একাই ফাইট করবে। সিয়ামের পরিকল্পনা শুনে আমান বলে, শালা দারুণ একটা প্ল্যানিং করেছিস, এবার আব্বা কী করে আমিও দেখব। আহাদ বলে, ভাই, আমাদের শত্রুর অভাব নেই। আদ্রিতাকে এসবের মধ্যে না টানলে ভালো হতো।
ইভান বলে, তুই চুপ থাক শালা, আমাদের প্ল্যানিংয়ে বা হাত ঢোকাবি না। আচ্ছা, অনেকে কমেন্ট করে বলেন আমি অনেক গল্প রানিং অবস্থায় নতুন গল্প কেন ছাড়ি। এটার একটু ব্যাখ্যা আমি দিই। আপনাদের যেমন গল্প পড়ে লাইক কমেন্ট করতে কষ্ট লাগে, আমারও ভিউ না হলে গল্প বানাতেও কষ্ট লাগে, তাই নতুন গল্প ছাড়ি।